শুরু করছি বাংলা বলছে। বাংলায় এসআইআর এর ত্রুটি সংশোধন করবে বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশ আর তারই মধ্যে সিপিআইএম এর প্রতিকূল অস্বস্তি, সব নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের বাংলা বলছেতে। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। এসআইআর নিয়ে রাজ্য আর কমিশনের দ্বৈরথে তিতিবিরক্ত হয়ে এবার সমস্যা মেটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল বিচার বিভাগ। নাম, বাবার নাম বা পদবি নিয়ে যে ভুল ত্রুটি সামনে আসছে তা দূর করার জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে কোর্ট অফিসারদের। মাথায় থাকবেন জেলা আদালতের বিচারকরা, প্রয়োজনে দেওয়া হবে অবসরপ্রাপ্ত বিচারকদেরও। ইয়ারোদের বদলে তারাই এবার ভুল ত্রুটি সংশোধন করবেন। শুক্রবার এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কোর্ট অফিসারদের সাহায্য করতে জেলা পুলিশকে সতর্ক থাকার কথাও বলেছে সর্বোচ্চ আদালত। এই কথা সুপ্রিম কোর্ট থেকে আসাতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করেছে। অতএব এই যে কেসগুলো ইয়ারোরা করেছে, যাতে ডাউট হয়েছে, সেই স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নট নাথিং। তারা কোনো ডিসাইডই করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। যা ডিসিশন নেওয়ার, ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে। প্রতিটি এসপিকে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। उन्होंने जो ऑब्जर्व किया है कि ग्रुप ए के अफसरों का नाम स्टेट गवर्नमेंट ने नहीं दिया है। एसआईआर में बहुत सारे नाम गड़बड़ हो रहे हैं। इसका मूल कारण है बंगाल कैडर के ग्रुप ए ऑफिसर, यानी जो बांग्ला जानने वाला, बांग्ला बोलने वाला अफसरों की कमी। ये तो जग जाहिर है कि स्टेट गवर्नमेंट हर किस्म से ईसीआई को यानी एसआईआर को पूरी तरीके से रोकने की कोशिश कर रही है। এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন এফেক্ট কি হবে পরের কথা, কিন্তু কজটা কি? তাহলে রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। একটা এমনিতে বললো না, রুটিন কাজ, রেগুলার কাজ আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। সুপ্রিম কোর্টে এই দিনের শুনানিতে প্রথমেই ওঠে গ্রুপ বি অফিসারদের কথা। ইয়ারোর জন্য এসডিএম পর্যায়ে অফিসারের প্রয়োজন বলে জানান প্রধান বিচারপতি। বাংলায় প্রয়োজনীয় সংখ্যক এসডিও না থাকায় কমিশনের থেকে নিতে বলা হয়, কিন্তু তারা বাংলা না জানায় সমস্যা সামনে আসে। প্রধান বিচারপতি বলেন, এসআইআর শুরু হয়েছে, দুপক্ষকেই এর গুরুত্ব বুঝতে হবে। রাজ্য সরকারের তরফে দিওয়ান তখন বলেন, ইয়ারোরা কাজ শেষ করলেও মাইক্রো অবজারভাররা অনেক নাম ফেরত পাঠাচ্ছে। প্রধান বিচারপতি তখন প্রশ্ন করেন, তথ্য নিয়ে সংশয় থাকলে ইয়ারোদের থেকে জানতে তো চাইতেই পারেন। আইনজীবী নাইডু তখন বলেন, এসআইআর শুরুর প্রথম থেকেই রোল অবজারভাররা বাংলায় আছেন। প্রধান বিচারপতি বলেন, সেক্ষেত্রে স্টেট জুডিশিয়ারিকে এর সঙ্গে যুক্ত করতে হবে। দরকারে তারা বাইরে থেকে লোক নেবেন। কমিশন আর রাজ্য দুপক্ষকেই এসআইআর এর গুরুত্ব বুঝতে হবে। কপিল সিব্বাল তখন বলেন, কোর্ট অফিসার নিয়োগ করুন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা সময়ও চাইব না। এরপর আদালতের মধ্যে চাপানোত্তর চলে। প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে এদেশে ভোটের আগে দায়িত্বজ্ঞানহীন কথা সামনে আসে। এরপরই তিনি বলেন, ইয়ারও আর এই ইয়ারও হিসেবে কাদের নাম আছে তা খতিয়ে দেখা আদালতের কাছে অসম্ভব, তাই পুরো দায়িত্ব কোর্ট অফিসারদের ওপরই ছেড়ে দেওয়া হোক। বিষয়টি দেখার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা অনুরোধ করব। আদালত জানায় 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশ করতে হবে। এর জন্য যা সাহায্য দরকার তা জানাতে হবে হাইকোর্টকে। এর জন্য শনিবারই হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, সিইও ও উচ্চ আধিকারিকরা। কলকাতা টিভি। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে সুদীপ রাহা, কংগ্রেসের তরফ থেকে অশোক ভট্টাচার্য, সিপিআই এর তরফ থেকে শ্রীকুমার মুখার্জি এবং কিছুক্ষণের মধ্যে বিজেপির তরফ থেকে মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে এসে যোগ দেবেন। আমি প্রথমে সুদীপের কাছে আসি। সুদীপ, যদিও আমরা দেখলাম যে আজকে তোমরা উচ্ছ্বসিত, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো বলছিলেন যে গোটা রাজ্য জুড়ে তোমাদের ওয়ার্কাররা তারা চাঙ্গা হয়ে যাবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একই সঙ্গে ডিজিকে রীতিমতো কৈফিয়ত চাওয়া হয়েছে, ডিজিকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আরও কতকগুলি ক্ষেত্র নির্দিষ্টভাবে ধরে যে সিদ্ধান্ত, যে নির্দেশ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখানে গোটাটা এবার বিচার বিভাগের সুপারভিশনে চলে এলো। দেখুন, আপনি ডিজির প্রসঙ্গে যেটা বললেন, প্রথমেই আমরা বলি উই আর ল অ্যাবাইড বাই পিপল। আমরা যেটা আইন যেভাবে বলবে আমরা সেইভাবে করব। এবং আমাদের আইনজীবী আজকে খুব স্পষ্টভাবে বলেছেন যে কোর্ট অফিসার যদি নিয়োগ করা হয়
তাতে আমাদের কোনো আপত্তি নেই, বরং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। এবং এটার থেকে আজকে একটা প্রবাদ আছে না, অতি দর্পে হতা লঙ্কা। আজকে ইলেকশন কমিশনারের যে দর্প, সেই দর্প চূর্ণ হয়ে গেছে। আমরা প্রথম দিন থেকে যে দাবি করেছিলাম যে স্পেশাল রোল অবজারভারদের বাইরে থেকে নিয়ে এসে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। গত কালকে রাত্রির পর্যন্ত আমরা যেটা আমাদের কাছে খবর ছিল যে বহু আনম্যাপড যে নামের তালিকা, তার মধ্যে বহু বৈধ ভোটার রয়ে গেছেন। সুতরাং পুরো বিষয়টাকে একেবারে ছেলেখেলা করা এবং সাধারণ মানুষকে হয়রান করা এবং পরিকল্পিত ষড়যন্ত্র করে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার যে চক্রান্ত, সেটা আজকে সুপ্রিম কোর্ট কার্যত নস্যাৎ করে দিয়েছে। এবং স্পেশাল কোর্ট অফিসার নিয়োগ করার মানে নির্বাচন কমিশন যে গোটা এসআইআর প্রক্রিয়াটা করতে ব্যর্থ হয়েছে, সেটা আজকে কার্যত প্রমাণ হয়ে গেছে। সুতরাং প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি কেস ধরে খুঁটিয়ে খুঁটিয়ে যেভাবে পর্যালোচনা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বাংলার সাধারণ নাগরিকদের পক্ষে সওয়াল করেছেন, আজকে সেটার জয় বাংলার নাগরিকদের জয়, তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাসের বিষয় নয়। আমি বলবো লড়াইটা এখনো শেষ হয়ে যায়নি। যতদিন না পর্যন্ত তালিকা বেরোচ্ছে, ততদিন আমাদের সজাগ থেকে দেখতে হবে যে একজন বৈধ ভোটারের নামও ওরা যেন বাদ দিতে না পারে। এবং আপনারা দেখেছেন যে 55 লক্ষ নাম, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে বাদ গেছে, এবং 30 লক্ষের মতো নাম, 33 লক্ষ মতো নাম, যেটা পুনরায় যাচাই করবার জন্য, সেটা করবেন কারা? অতিরিক্ত জেলা জজ, এবং জেলা জজরা করবে কাদের নেতৃত্বে? না, কলকাতা হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার নেতৃত্বে। এটার থেকে পরিষ্কার দেশের নির্বাচন কমিশন তারা কমপ্লিটলি ফেইল্ড, সম্পূর্ণভাবে ব্যর্থ, এবং বিজেপির দলদাস হতে গিয়ে একটা স্বশাসিত এজেন্সি তারা কিভাবে ধসে পড়েছে তাদের ব্যবস্থাটা, সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। আমি অশোকদার কাছে আসি। অশোকদা, আজকে যেটা সুদীপ একটু আগে বললো, যে যেভাবে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে মাইক্রো অবজারভার, তাদের যে নিয়োগ 8000-এর ওপর মাইক্রো অবজারভারের নিয়োগ, সেটা নিয়ে সোচ্চার হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন, আদালতে দাঁড়িয়ে তিনি নিজে সওয়াল করেছেন। প্রশ্ন হচ্ছে যে মাইক্রো অবজারভাররা যাতে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারেন, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায় সেটা ইআরওদের ওপর বর্তায়। এর আগেই আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা তোলা হয়েছিল। আজকে ফাইনালি যে নির্দেশ দেওয়া হয়েছে যে গোটা বিষয়টা ল অফিসাররা, তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়ে তারা দেখভাল করবেন, অর্থাৎ মাইক্রো অবজারভাররা যাদের নিয়ে তৃণমূল কংগ্রেস এই ইস্যুটাকে রেজ করেছিল, তারা তো এই মুহূর্তে অপ্রাসঙ্গিক হয়ে গেলেন। দেখুন, সংবিধান মেনে কোনো কাজ করলে তার কোনো বিপদ থাকে না, কিন্তু সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে নির্বাচন কমিশন বিজেপির কার্যত দলদাস হয়ে কাজকর্ম করেছেন, যে কথাটা কিন্তু রাহুল গান্ধী বারবার করে বলেছেন যে সংবিধান বিরোধী কাজ হচ্ছে, এবং সংবিধান বিরোধী কাজ হচ্ছে বলেই মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিলেন, সেই রায় শুধু তৃণমূল কিংবা কংগ্রেস কিংবা কোনো রাজনৈতিক দল ব্যাপারটা তা নয়, সামগ্রিকভাবে সাধারণ ভোটাররা তাদের অধিকার কার্যত রক্ষিত করার একটা রক্ষা কবচ সুপ্রিম কোর্ট আজকে দিলেন। নম্বর কথা, যেটা আমরা বারবার করে বলে এসেছি মৌপিয়া, যে সম্পূর্ণ প্রস্তুতি ছাড়া কেন একটা ইলেকশন গোয়িং স্টেটে এসআইআর এর কাজ করতে নেমে পড়লেন? বিহারে যে সময় এসআইআর শুরু হয়েছিল, আজকে যদি পশ্চিমবঙ্গে সেই সময় থেকে কাজ অন্তত শুরু হতো, তাহলে অনেকটা সময় পাওয়া যেত। এর পেছনে কোন কারণ রয়েছে, এই ফ্যালাসিটাকে কিন্তু আমাদের খুঁজতে হবে। যে নির্দিষ্ট সময়ে যদি নির্বাচক তালিকা না প্রকাশিত হয়, তাহলে নির্দিষ্ট সময়ে ভোট হতে পারবে না, নির্দিষ্ট সময়ে ভোট না হতে পারলে নতুন সরকারের শপথ তাও নির্দিষ্ট সময় হতে পারবে না। অর্থাৎ একটা কোথাও মানে নির্বাচন কমিশন তো জানিয়েছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে, এবং একই সঙ্গে যেটা বলা হয়েছে যে যদি এর পরে কিছু আপডেট করার থাকে তাহলে একটা অতিরিক্ত সাপ্লিমেন্টারি লিস্ট সেটা বার করা যাবে। একেবারে সেটা তো আজকের রায়ের পরে, কিন্তু একটা সাংবিধানিক সংকট তৈরি করার একটা অপচেষ্টা কোথাও যে একটা ছিল না, এ কথা কিন্তু বলা যায় না। 3 নম্বর কথাটা যেটা খুব মারাত্মক কথা, সেটা হচ্ছে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার একটা ব্যাপার সামনে চলে এসেছে। কিন্তু আমরা এই নিয়ে প্রথম থেকে লড়েছি, আপনি জানেন, এবং আমরা আবার আগামী 27 কিংবা 28 দুদিন ধরে
টানা গণধর্ণা দেব সিইও অফিসের সামনে যদি দেখি এই ধরনের কাজের পুনরাবৃত্তি হচ্ছে। তবে মণিকাঞ্চন পাল ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। মণিকাঞ্চন দা, আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল এবং যেটাতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলছে যে তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে যে পয়েন্টগুলো রেজ করেছিল এবং যখন ল অফিসার তাদের এটা দেখভালের দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেটা এটাই এস্টাবলিশ করে যে ইলেকশন কমিশন তাদের অপারগতা। হ্যাঁ, সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে এরকম অবস্থার সৃষ্টি হলো কেন। আজকে বলুন, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টিও অনেক রাজ্যে সরকারে আছে, কংগ্রেসও অনেক রাজ্যে সরকার আছে। কোনো রাজ্যে দেখেছেন যে এমএলএ বিডিও অফিসে গিয়ে কলার উঁচিয়ে কথা বলছে, বিডিও অফিস ভাঙচুর করছে এসআইআরের জন্য? কোনো রাজ্যে দেখেছেন? বিহারেও হয়েছে। আমার পাশে বসে আছেন কংগ্রেসের প্রতিনিধি, অনেক কথা বললেন, বিরোধিতা সরিয়ে রেখেও বলছি, বিহারেও কংগ্রেস বিরোধিতা করেছে, এসআইআর নিয়ে বিরোধিতা করেছে। এটা গণতান্ত্রিক দেশে একটা থাকবেই, একটা ইস্যু হলে কেউ তার পক্ষে থাকবে, কেউ তার বিপক্ষে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি যখন সংবিধানকে রেখে ধরে আপনি শপথ নিয়েছেন, সেই সংবিধান বিরোধী কাজ করবেন, আপনি বিডিও অফিস জ্বালিয়ে দেবেন, ভেঙে দেবেন, বিডিওকে চমকাবেন? কোনো রাজ্যে দেখেছেন? অর্থাৎ আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতির জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস। হয়তো কংগ্রেসকে বিরোধিতা করতে হচ্ছে, সিপিএমকে বিরোধিতা করতে হচ্ছে, কিন্তু দায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতি তৈরি হলো কেন? এটা তো অন্যভাবেও করা যেত। আপনি কি একটা আমরা ছোটবেলায় কথা বলেছি না, কে আছে ঘুলিয়ে জল খায়, সেরকম হয়ে গেল। যে ৮৫০৫ জন অফিসার দেওয়া হয়েছিল, সেই ৮৫০৫ জন অফিসার তো আগে দিতে পারতো, তাহলে প্রবলেম হতো না। মাইক্রো অবজারভারের দরকার পড়তো না। মাইক্রো অবজারভার এসেছে, বাঙালি নয়, তার জন্য এই প্রবলেমগুলো হয়েছে। এই কাজগুলো, এটাও তো বলা হয়েছে যে ডিজিপিকে দেওয়া হয়েছে সাসপেনশনের অর্ডার দেওয়ার জন্য। তো এই যে পরিস্থিতি, বিষয় কিছু নয়, তৃণমূল কংগ্রেসের ১৫ বছরে যে কাজ করেনি, ডেভেলপমেন্টের নামে শুধুমাত্র ফটো সেশন চলেছে, সিনেমার তৈরি করার কাজ চলেছে ডেভেলপমেন্টের, সেখান থেকে নজর ঘোরানোর জন্য আজকে এসআইআরকে একটা ইস্যু করা হয়েছে, যা সারা ভারতবর্ষে হয়নি কোথাও। কিভাবে সংবিধানের শপথ নিয়ে সংবিধানকে উল্লঙ্ঘন করা যায়, তা একমাত্র তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে দেখি। আমি শ্রীকুমার দার কাছে আসবো। শ্রীকুমার মুখার্জি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীকুমার দা, আজকে সুপ্রিম কোর্টের যে নজিরবিহীন নির্দেশ, আপনি কিভাবে দেখছেন? না, এ তো হওয়ারই জায়গায় পৌঁছে গেছিলাম আমরা। কারণ এইভাবে মানে একটা গভর্নমেন্ট, কেন্দ্রের গভর্নমেন্ট, একটা স্টেট গভর্নমেন্ট, একটা জুডিশিয়ারি, এরা সবাই তো একটা বেস্টের মধ্যে আছে এবং সেই বেস্তটা আমাদের ভারতীয় সংবিধানটাকে ধরে রেখেছে। আমি একটু ইন্টারাপ্ট করছি শ্রীকুমার দা, যান্ত্রিক কারণেই আপনার অডিও ক্লিয়ার নয়। আমি বিষয়টা ফিক্স করে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আমি আসবো, তার আগে আমি সুদীপের কাছে আসি। যে সুদীপ, এই প্রশ্নটাও তো ভ্যালিড। আজকে তো সুপ্রিম কোর্টে এই প্রশ্ন, এই যে গ্রুপ এ অফিসার, তাদের নিয়েও প্রশ্ন তুলেছেন, যেটা আমি আগে বিজেপির প্রতিনিধি যে প্রশ্ন করলেন সেটার উত্তর দিই। উনি বলছেন অন্য রাজ্যে কোনো মিসম্যানেজমেন্ট হয়নি। আচ্ছা, অন্য রাজ্যে যদি মিসম্যানেজমেন্ট না হয়, গুজরাটে আমাদের সঙ্গে সঙ্গে এসআইআর হয়েছে। গুজরাটে আমরা দেখতে পাচ্ছি প্রায় ২০ জন বিএলও তারা মারা গেছেন এসআইআরের কারণে, রিপোর্টেড। এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রে শুধু ৬ জনের কেস আছে যারা আত্মহত্যা করেছেন, বিএলও। কেন অন্য রাজ্যে হয়নি বলুন তো? অন্য রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তো প্রতিবাদও করেননি। বাংলা রেজ করেছে, বাংলা বিষয়টাকে অ্যাড্রেস করেছে, বাংলার মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। কিন্তু বিডিও অফিসে গিয়ে সেখানে তাণ্ডব, ইলেকশন কমিশনকে হুমকি, এগুলো দেখুন, আমরা প্রথমেই বলি যে আমরা কোনো রকম কোনো হিংসাত্মক ঘটনাকে সমর্থন করি না, প্রথমত। ২ নম্বর হচ্ছে, আপনি ৩টে জায়গায় ঘটনা ঘটেছে। আমাদের সারা বাংলায় ২৯৪টা বিধানসভা কেন্দ্র আছে, ৭২,০০০ ব্লক আছে, বুথ আছে। তাহলে আপনি কোনো জায়গায় ঘটনা ঘটেনি, 3টে স্পোরাডিক ইনসিডেন্ট ঘটেছে, সেটা নিয়ে বিজেপি লাফালাফি করছে। আপনি আমাকে বলুন তো, যে প্রেগনেন্ট মাদার এসআইআর এর ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন, তার একটা অ্যাম্বুলেন্স নেই পর্যন্ত, তাহলে তার পরিবারের লোক যদি মনে করে আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো, তাহলে সেই ক্ষোভটা কি খুব অস্বাভাবিক? আপনি বলুন তো, যদি 85 বছরের একজন, আমি নিজে গ্রামে গিয়ে দেখেছি, 85 থেকে 89, 92 বছরের মহিলা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে আমাদের প্রতিনিধিরা, কিন্তু ওখানে এক গ্লাস জল পর্যন্ত নির্বাচন কমিশনের কেউ রাখেনি। সাধারণ মানুষ যে হয়রানির শিকার হয়েছেন, তাতে বাংলায় যে ঘটনা ঘটেছে অনেক কম ঘটেছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং পুলিশ সচেতন সতর্ক ছিল বলে, আইন শৃঙ্খলা সেই পর্যায়ে আঁটোসাঁটো ছিল বলে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি। আজকেও আমরা দেখেছি সিও দফতরের বাইরে বিএলওদের বিক্ষোভ এবং সেখানে জুতো ছোঁড়া হচ্ছে। বিক্ষোভ তো হবেই, বিক্ষোভ হবে না? যে পরিবারগুলো, যে 150টা পরিবার তাদের আত্মীয় হারিয়েছে, স্বজন হারিয়েছে, আজ পর্যন্ত দেশের নির্বাচন কমিশন মনে করেছে যে বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট একটা হাত জোর করে ক্ষমা চাওয়া ছেড়ে দিন, অ্যাড্রেস করার প্রয়োজন মনে করেনি। আমাদের লড়াই তো এই দিল্লির জমিদারদের ঔদ্ধত্যের বিরুদ্ধে, যে মানুষগুলো কাজ করতে গিয়ে মারা যাচ্ছেন, বিএলও লিখছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী দেশের নির্বাচন কমিশনার, আমি এই কাজের প্রেশার নিতে পারলাম না। দেশের নির্বাচন কমিশনের কেউ সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায়নি। দেখুন, দুটো বিষয় এখানে বললো তৃণমূল প্রতিনিধি, যে এখানে মারা গেছে এই ইস্যুটা আর বারবার বলা হয়েছে, এদের একটা গোয়েবেলস থিওরিতে চলছে, একই কথা বারবার বলে, তা সত্যি হোক আর মিথ্যা হোক। একজনও ডিএম বলেনি যে আমরা এরকম কমপ্লেন রিসিভ করেছি যে সুইসাইড করেছে কারো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বুথের সংখ্যায় চলে যাচ্ছে। যখনই একজন এমএলএ কিন্তু 294টা মাত্র, এমএলএর সংখ্যা কিন্তু 62,000 নয়, মাত্র 294টা। এটা মনে রাখতে হবে, একজন এমএলএ করেছে, সে শপথ নিয়েছে, সে একজন বুথের কর্মী নয়, তাহলে কথা আসতো না। নাম্বার 3 হচ্ছে বারবার সুইসাইড নোটের কথা হচ্ছে। প্রথম সুইসাইড শুরু হলো পানিহাটি থেকে, পরে দেখা গেল তার আঙুলি নেই, সে সুইসাইড নোট লিখে গেছে। কোথা থেকে লিখলো কেউ? এই ইস্যুগুলো এসেছে কিন্তু বারবার একই কথা বারবার বলা হচ্ছে। তাহলে আমি একটা উদাহরণ দিই। মাত্র 5 দিন আগে মালদার হরিশ্চন্দ্রপুর বিডিও অফিসের সামনে আবাস যোজনায় ঘরে তার নাম উঠেছিল, তারপরে তার মহিলার নাম কেটে যায়, ফলে বিডিও অফিসের সামনে সে বিষ খায়, আর বিষ খাওয়ার পর বিডিও তাকে নিয়ে হসপিটালে দৌড়ায়। তাহলে আবাস যোজনা বন্ধ করে দিতে হবে নাকি? বলুক, ইস্যু দেখা। অর্থাৎ আমি বারবার বলছি না যে নজর ঘোরানোর জন্য এসআইআর ইস্যু, এসআইআর সব জায়গায় হয়েছে। এটাও বলুক, উত্তরপ্রদেশে বিএলওরা যখন এসআইআর কাজ সম্পূর্ণ করলে একদিনে একসাথে পার্টি করেছে, সেই ছবিও তো ভিডিও ক্যামেরায় আমরা দেখেছি, চ্যানেলে আমরা দেখেছি, সেটাও ইস্যু তুলুক। কোন বিএলওরা যাচ্ছে, তারা কি সত্যিই বিএলও? আমি এখানে একটু অসুবিধার কাছে আসি। অসুবিধা, আপনি একটু 5 সেকেন্ড একটু জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য। দেখুন, আমি আপনার শোতে যদি রিক্যাপ করে যান দেখবেন আমি 10টা অভিযোগ করেছি, সব 10টা অভিযোগই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের হয়ে উত্তর দিচ্ছেন কে? বিজেপির প্রতিনিধি। দ্যাটস ওয়াই উই আর সেইং যে এরা বিজেপির জমিদারদের দালালি করছে এই নির্বাচন। এক সেকেন্ড, আমি মণিকাঞ্চন দার কাছে আসবো, তার আগে অশোকদার কাছে। অশোকদা, একটু আগে আপনি বিহারের প্রসঙ্গ তুলছিলেন। আমরা তো দেখেছি যে বিহারে এরকমভাবে একদম ইলেকশন বাউন্ড স্টেট, সেখানে তড়িঘড়ি এসআইআর হয়েছে, যেটা নিয়ে আপনাদের অনেক বক্তব্য ছিল, এবং সেখানেও আদালত অবধি জল গড়ায়, এবং আদালত বলেছিল যে এসআইআর এর মতো চলবে, কিছু নির্দিষ্ট নির্দেশিকা সত্ত্বেও সেখানে হস্তক্ষেপ করেনি। আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে এক নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, এবং যেখানে গোটা বিষয়টা বিচার বিভাগের তত্ত্বাবধানে এই মুহূর্তে চলে এলো, কোথাও কি মনে হয় না যে এই উদ্যোগটা বিহার কংগ্রেস বা রাহুল গান্ধী তারা নিতে পারতেন? দেখুন, সব রোগের তো সব ওষুধ হয় না। জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, আবার পেটের অসুখ হলে মেট্রোজিল খেতে হয়, এগুলো ব্যাপার থাকে। বিহারের যে প্রবলেম ছিল আধার কার্ড নিয়ে, তা নিয়ে আমরা আদালত অবধি দৌড়েছিলাম, এবং আধার কার্ডকে ঐচ্ছিক আর একটা নথি হিসাবে সংযুক্তর নির্দেশ কিন্তু সেই মামলার ফলে হয়েছে। এবার আপনাকে একটা কথা বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু প্রথম মামলা রুজু করেছি আমরা। আবার বলছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রথম মামলা রুজু হয়েছে সুপ্রিম কোর্টে, তার একটি শুনানি হয়েছে, আবার শুনানি আছে। যে লড়াই পশ্চিমবঙ্গের জন্য, সেই লড়াই হয়তো বিহারের জন্য নয়, যে লড়াই বিহারের জন্য সেটা উত্তরপ্রদেশের জন্য নয়। আর এটা কোনো নিরবচ্ছিন্ন ঘটনা নয়। নিরবচ্ছিন্ন ঘটনা যদি হতো তাহলে যে আত্মহত্যার হিড়িক, পশ্চিমবঙ্গের থেকে বেশি আত্মহত্যা কিন্তু কোথাও মধ্যপ্রদেশে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, এর আগে তারপরে আপনার কেরালাতে অবধি আত্মহত্যা হয়েছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে একই সুতোয় গাঁথা। কোথাও গিয়ে এসআইআর প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের পঙ্গুতা এবং নির্বাচন কমিশনের সম্পূর্ণ এছাড়া প্রস্তুতি ছাড়া যে পদক্ষেপ, তার ফলত তার প্রভাবটা পড়েছে বিএলওদের উপরে। বিএলওরা কোথাও মারা গেছেন, কোথাও আত্মহত্যা করেছেন, এবং সবটাই কাজের চাপের জন্য। একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, এবং আমাদের সহকর্মী সত্য সুন্দরের কাছ থেকে আমরা আপডেটও নেব। ছোট্ট বিরতি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। একবার আমার সহকর্মী সত্য সুন্দর ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আপডেট নিয়ে নেব। সত্য, আজকে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট নজিরবিহীন নির্দেশ দিয়েছে, যেখানে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসগুলো, সেগুলো যে সুপারভিশন, সেটা একদম বিচার বিভাগের
আয়ত্তে চলে আসছে। এই সম্পর্কে কি প্রস্তুতি, কি রোডম্যাপ, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই তাই। তার কারণ হলো কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেটা কিন্তু ইলেকটোরাল রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী হয়নি, সেটা কিন্তু একেবারে কনস্টিটিউশনাল পাওয়ার। সুপ্রিম কোর্ট তার যে সাংবিধানিক ক্ষমতা, সেই ক্ষমতাই কিন্তু প্রয়োগ করেছে তার এই রায়। এবং সেক্ষেত্রে যেটা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের রায় পুরোপুরি এলে পরে তার অর্ডারটা আরো পরিষ্কার হবে। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা যে 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে তার নির্দিষ্ট দিনে, নির্ধারিত দিনে, সেটা কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এটাও মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সেটা হলো যে নথি যাচাই নিয়ে ইআরও এবং মাইক্রো অবজারভারদের মধ্যে যে মতানৈক্য রয়েছে, যে মতভেদ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আদালত নিষ্পত্তি করবে। অর্থাৎ যে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হবে, তারা কিন্তু এই ইআরওদের রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিইওরা বা ইআরওরা যে সমস্ত নথি চেক করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু তথ্যগত অসঙ্গতি রয়েছে। সেগুলো থাকা সত্ত্বেও তারা কিভাবে সেগুলোকে চেক করে সেগুলোকে ডিসপোজাল করলেন, সেই প্রশ্নটাই কিন্তু ইতিমধ্যে তুলেছে সুপ্রিম কোর্টের তরফে তোলা হয়েছে। সেক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে পরবর্তী স্তরে এই সমস্ত ভোটারদের যাদের বিষয়ে পরবর্তী ক্ষেত্রে এই জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করবেন, তাদেরকে আলাদা করে সাপ্লিমেন্টারি একটি ভোটার তালিকা, সেই তালিকাতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু যাদের কোনো রকম এই তথ্যগত কোনো অসঙ্গতি নেই, যাদের বিষয়ে ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সেখানে বলা যেতে পারে তাদের তথ্যের সমস্ত কিছু বৈধতা প্রমাণিত হয়েছে, তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকছে এবং সেই তালিকা 28 তারিখেই প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আগামীকাল পর্যন্ত এই ইআরও এবং এই ইআরওরা যে তথ্য যাচাইয়ের যে ডেডলাইন ছিল, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের পরে নতুন করে আর কিছু ডেডলাইন থাকছে না। তবে আজকে যে ভিডিও কনফারেন্স ছিল, বিভিন্ন জেলার ডিইওরা সেখানে উপস্থিত ছিলেন, তা বেশ কয়েকটি জেলায় তারা কিন্তু 4-5 দিন অতিরিক্ত সময় চেয়েছেন এই তথ্য যাচাই কাজ করার জন্য। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পরবর্তী ক্ষেত্রে এই ডিওদের কাছ থেকে যখন তালিকা আসবে, তখন সেটা অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সেই অনুমোদন সাপেক্ষে আগামী 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। ধন্যবাদ সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সাথে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমি সুদীপের কাছে আসি। সুদীপ, যেমন তোমরা উচ্ছ্বাস প্রকাশ করছো, তেমনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অমিত মালভিয়া তিনি টুইট করছেন এবং তিনি টুইট করে এটা বলছেন যে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলছেন যে দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ ডেলিভার্ড আ ডিসাইসিভ ব্লো to the Mamata Banerjee government's attempt to compromise the special intensive revision of electoral rolls. অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, সেটা তোমাদের জন্য একটা বড় ধাক্কা বলছেন। মুশকিলটা হচ্ছে, আমি জানি বাংলার মালপোয়া দেখলে সবার জিভে জল চলে আসে, কিন্তু বেশি খেয়ে নিলে তো গ্যাস হয়ে যায়। তো উনি বুঝতে পারছেন না যে কোর্ট কি বলেছে, তাই উনি এসব লিখেছেন। তো ওনাকে আমি জানতাম এতদিন বাংলা বোঝেন না, আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের কপিটা পড়লেই তো হয়। আর এখন তো সব লাইভ লতে দেখা যায় কোর্টে কে কি বলছে না বলছে, একটু শুনলেই তো বোঝা যায়। সুতরাং বাজে কথা, মিথ্যে কথা বলতে ওস্তাদ যারা, তাদের টুইটের উত্তর আমাদের দিতে হবে, এটা আমার মনে হয় না। মানুষ উত্তর দেবে। এবং উনি হয়তো বিষয়টা বোঝেননি। ওনাদের যারা লয়ার আছেন, তারা যদি একটু ভালো করে বুঝিয়ে দেন যে কোর্ট কি বলেছে। কোর্ট যেমন বলেছে যে কোর্ট মোদ্দা কথায় যদি সরলীকরণ করা হয়, আপনাদের দ্বারা হচ্ছে না, আমি কোর্ট অফিসার নিয়োগ করছি, এইটা হচ্ছে মূল কথা। সেটা মালপোয়া বাবু বুঝতে পারেননি। এখন তাতে কি করা যাবে? মণিকাঞ্চন দা। না সুদীপ, একটা কথা একদম সত্যি আমরা বুঝি না। আমাদের কোনো নেতা নেই যে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে দেবে। আমাদের কোনো নেতা নেই সে সব কিছু জানে, গান থেকে, কবিতা থেকে, ওকালতি থেকে, ডাক্তারি থেকে। এত ভালো নেতা নেই, একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি, তোমাদের নেত্রী। আর উনি এত সুন্দরভাবে তোমাদের মিথ্যা কথাগুলো বলা শিখিয়েছে, মানে হ্যাটস অফ। আমরা নাক দরকার নেই, আমরা এখানে হেরে যাচ্ছি। যেটা বিষয় হয়েছে, দেখুন বারবার মানুষকে উস্কে দিয়েছে কে, যে এসআইআর এ নাম থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এসআইআর হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ, এরপরে এনআরসিতে থাকবে, এইগুলো উল্টিয়েছে। আজকে সুপ্রিম কোর্টের যে ধাক্কা, যে 28শে তারিখ যদি ফাইনাল লিস্ট নয়, এটা তার মানে এর পরেও চলবে। তা সুতরাং এই যে লোককে উস্কাচ্ছিল যে 28 তারিখ লিস্টে নাম না বেরোলেই তোমাকে ওপারে যেতে হবে, মানুষের মধ্যে যে অ্যাংজাইটি তৈরি করেছিল, সেই আমার এখানে প্রশ্ন মণিকাঞ্চন দা, এই যে 1 কোটি মানুষ তাদের দেশ ছাড়া করা হবে, 1.5 কোটি মানুষকে দেশ ছাড়া করা হবে, এটা তো আপনাদের নেতারাও বলছে। না আমাদের শুনবেন, একটু শুনবেন। শুনুন, বিষয় হচ্ছে শোনাচ্ছি সুদীপ, তোমার বেলায় আমি মাঝে মাঝে 5 ফোরনের কাজ করো না। তো
তো বিষয় যেটা হচ্ছে, আমরা কি বলেছি, আজকে সবাই বলে যে এই টাকা নোটবন্দিতে নাকি টাকা চুরি হয়নি, কিন্তু নোটবন্দির সময় তো আমরা দেখেছি বান্ডিল বান্ডিল 2000 টাকার নোট রাস্তায় পড়ে রয়েছে। এই সময় আমরা এর আগেই কিছু আগের দিনই শো ছিল যেদিন, সেদিন দেখলাম বাঁকুড়ায় এক জায়গায় ড্রেন থেকে তুলেছে প্রায় 500 আধার কার্ড। হ্যাঁ, আবার তো বাঁকুড়াতেই আবার একটা গাড়ি ধাওয়া করে গিয়ে যেখানে এক সেকেন্ড অসুবিধা কথা বলতে দিতে হবে, আমি কথা বলতে দিতে হবে, প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। ওই বাঁকুড়াতেই 3,500 ফর্ম 7 বিজেপি কর্মীরা নিয়ে যাচ্ছিলেন, সেটাও ধাওয়া করে ধরা হয়েছে, এবং সেটা আপনাদের সুভাষ সরকার মেনে নিয়েছেন যে তারা বিজেপি কর্মী। না না, এই ফর্ম 7 তো তৃণমূলের কাছেও থাকতে পারে, সে অনেকের ফর্ম নিয়ে জমা করতেই পারে, অ্যানাদার ইস্যু। কিন্তু ইস্যুটাকে যেভাবে তৈরি করা হচ্ছে, যে আমি প্রথম থেকে বলছি যে এটাকে একটা ভোটের ইস্যু তৈরি করার চেষ্টা করা হয়েছে মমতা ব্যানার্জি, এবং প্রত্যেক ক্ষেত্রেই যেন সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে। আমি বারবার বলছি যে সুপ্রিম কোর্টে উনি চলে গেল, 50 জন লোক পুড়ে মারা গেল, সেখানে যেতে পারলো না মাত্র 10 মিনিটের ইসে। অ্যাকচুয়ালি নতুন একটা ইস্যু চাইছে, যেখানে মানুষকে গত 15 বছরের যে ডেভেলপমেন্ট হয়নি, 15 বছরের যে কাটমানি, মানে মানুষের হসপিটালের মৃত্যুর চোখের চুরি থেকে শুরু করে সবকিছু চুরি করেছে, সেটা যাতে মানুষকে ভুলিয়ে দেওয়া যায়, তার জন্য অশোকদার কাছে একটু আসি। অশোকদা, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষই বলছে যে এটা তাদের নৈতিক জয়। রদ হবে আমিদের, মূর্তি হবে আমি। তো ব্যাপারটা এখানে তাই ঘটে গেছে। ঘটনাটা হচ্ছে জয় সংবিধানের, সংবিধান বিরোধী কাজ যে করেছে, যারা করেছে, সুপ্রিম কোর্ট তাদের মুখে নাকে ঝামা ঘষে দিয়েছেন তাদের রায়ে, মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য। আমি শুধু একটা কথা বলতে চাইছি এখানে দাঁড়িয়ে, যে একটু আগে বিজেপির প্রতিনিধি যে কথাটা বললেন একেবারে সঠিক কথা বলেছেন। আমরাও বলেছি যে ইডি রেড হলে মাননীয়া ছুটে চলে যান, আনন্দপুরে একবারও কেন যেতে পারলেন না, আমরা একদম অফিসিয়ালি বলেছি। পাশাপাশি আমরা এটাও বলেছি যে মাননীয়া যেমন গেলেন না, আর বিরোধী দলনেতা আনন্দপুরের ওই অগ্নিবিধ্বস্ত অঞ্চলে শোকাবহ পরিস্থিতিতে ডিজে বাজিয়ে মিছিল করলেন। একটু উত্তর দেব মনিদা। হ্যাঁ, মনিদা বলছিলেন না যে আমাদের নেতারা বলেছেন, আমি জানি না উনি আমাদের নেতা কিনা, একটু শুনুন তো মনিদা। যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, একটা কারোরও। তোমাদের নেতা ছিলেন? না, সে ছিলেন। আমি বলছি যে গলাটা কার? শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তা বিরোধী দলনেতা বলছেন 1,25,00,000 লোকের নাম আমরা বাদ দেবো, এসআইআর করে। আর এখানে বিজেপির প্রতিনিধি বলছেন তৃণমূল কংগ্রেস নাকি এসব কথা বলছে। আমি বলছি বিজেপি হতাশাগ্রস্ত, বিজেপির যা মানসিক অবস্থা, ওরা ভুলভাল বকছে। অমিত মালভিয়া, তারপরে বিজেপির প্রতিনিধি। আমি বলছি আবার সেবাস্ট্রারের ক্যাম্প হবে, নেক্সট বার নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। আমি যেটা বলছিলাম যে আমরা দেখেছি যে বান্ডিল বান্ডিল টাকা পড়ে থাকতে, আমরা দেখেছি যে এই এসআইআর নিয়ে এত চিৎকারের পর এই আধার কার্ড, ভোটার কার্ড রাস্তায় পড়ে থাকতে, এবং বিভিন্ন জায়গায়, এবং সারা ভারতবর্ষে এই নাম হচ্ছে 4টে জায়গার নাম: শিলিগুড়ি, মধ্যমগ্রাম, বারাসাত, বারুইপুর। এই যে এখান থেকেই ম্যাক্সিমাম আধার কার্ড, ভোটার কার্ড নকল তৈরি হয়েছে। আজকে আমরা সেই কথাটাই তো আমরা বলতে আসছি। শওকত মোল্লার নেতৃত্বে তো জ্ঞানেশ কুমারের এগেইনস্টে অভিযোগ দায়ের হয়েছে। আমি একটা বলছি কেন এই কথাগুলো বললাম, যে ধরা পড়ছে না, কিন্তু আমরা দেখেছি নিউ টাউনের বিভিন্ন জায়গায় কাজ করতে দেখেছি, নিউ টাউনের কোনো একটা বস্তিতে যেখানে প্রায় 300 ঘর ছিল, সেখানে এসআইআর শুরু হওয়ার পর 200 ঘর ফাঁকা। কোথায় গেল লোকগুলো? তাদের নাম নেই কিন্তু বেড়াতেও যাচ্ছে না, সেই দৃশ্য দেখার পর লোকে বেড়াতেও যাচ্ছে না। বেড়াতে গেলে দরজা বন্ধ করে তালা দিয়ে অন আ লাইটার নোট, মনিদা, আপনারা ওই তালাবন্ধ ঘর দেখিয়ে এমন শোর মাচিয়েছেন যে তারপর শোনা যাচ্ছে যে লোকজন তাদের ট্যুর ক্যান্সেল করেছে, কারণ তালাবন্ধ ঘর দেখলেই নাকি আপনারা। দিদিভাই, ওই বস্তিতে যেখানে রলা করা বলছি, তারা এনে টেনে খায়, তাদের ওই ট্যুর ফ্লাইটে চড়া তাদের অত ক্ষমতা নেই। তারা কোথায় গেল? আমি বারবার বলছি তো, এই একটা কথা নয়, এরকম হাজারো জায়গা আছে যেখান থেকে লোক পাওয়া যায়নি, গিয়ে যে এই যে এতগুলো লোককে পাওয়া যায়নি, কোথায় গেছে? বিষয় আমরা একটা জায়গায় একমত হই না, সবাই নির্বাচন কমিশনের হয়ে বলছি না। আমি বলছি এটাকে কেন ইস্যু করলো? প্লিজ, আজকে কংগ্রেস প্রতিনিধি বলল অনেক কথা, যে বিহারের ইস্যু, বিহারটা এটা যদি দে আর সিরিয়াস, তাহলে ইলেকশনের পরে কেন রাহুল গান্ধী ঘুরতে না গিয়ে এটা নিয়েই একটা ইস্যু তৈরি করে আবার বসলেন না কেন?
তিনি চলে গেলেন ফরেন টু। তার মানে ইলেকশনের ইস্যু করতে হবে। মমতা ব্যানার্জি আজকে চ্যানেলে বলে যাচ্ছি, যেদিন ইলেকশন শেষ হয়ে যাবে মমতা ব্যানার্জি রাহুল গান্ধী নিজের পয়সায় যান, সরকারি পয়সায় বিদেশে ফুটানি করে না। প্লিজ প্লিজ, সরকারি পয়সায় বিদেশে ফুটানি করে না। বিষয়টা হচ্ছে লাগাম দাও তোমাদের। আরে আপনি লাগাম দিন, খুবই খুবই আপনি লাগাম দিন। আজকে ফরেনের প্রাইম মিনিস্টার আছে, তার রাহুল সামনে রাহুল গান্ধীর নাম তোমরা তোমাদের প্রেসিডেন্টের ধুতি খুলে দিয়েছিলে। রাহুল গান্ধী আমরা মুজরা জানি, আমরা জানি রাহুল গান্ধী মুজরা নাচেনি, প্রণব মুখার্জিকে কাঁধে তুলে নাচিয়েছিল। তোমাদের শব্দের উপর নিয়ন্ত্রণ রাখতে আমি সেটাই বলতে চাইছি যে এসআর একটা ইলেকশন ইস্যু তৈরি করতে চেয়েছে মমতা ব্যানার্জি, যেমন ভাবে বিহারে কংগ্রেস করেছিল। যদি এটা সিরিয়াস হতো তাহলে ইলেকশনে হারি কি জিতি মানুষের জন্য আমি সেই ইস্যুটাকে নিয়ে লড়ে যাব। সেই লড়াই কি কংগ্রেস দিয়েছে? বিহারের ইলেকশন শেষ, বিহারের এসআইআর ইস্যু শেষ, কংগ্রেসের চ্যাপ্টার ক্লোজ। এখানেই মমতা ব্যানার্জি এটাকে এসআইআর ইস্যু, এসআইআরটাকে ইলেকশন ইস্যু করছে, যাতে অন্য জায়গা থেকে মানুষের কালকেই জয়েন করবে মনে হচ্ছে, মানুষের নজর কালকেই জয়েন করবে তৃণমূলে, কালকেই তৃণমূলে জয়েন করবে। তোমাদের মত নয়, তোমাদের দল থেকে তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। আমার ইতিহাসটা জেনে আসো, আমার ইতিহাসটা জেনে আসো, তারপরে কথা বলো। আমি বারবার বলছি কাউকে আজকে আপনার পার্টির কথা বলুন, কালকে একটা সাধারণ প্রশ্ন আমি বারবার আপনি তো বললেন যে ইলেকশন ইস্যু তৈরি করা হয়েছে। আপনারা বিশ্বের বৃহত্তম পার্টি, একটু শুনুন, আমরা ছোট পার্টি, আঞ্চলিক দল, একটু শুনুন। নাটক প্লিজ প্লিজ প্লিজ, তুমি বলো আপনি জমিদার ব্যানার্জি কি আপনারা জমিদারের পার্টি, আমরা বাংলার গরিব লোকের পার্টি। একটা সাধারণ প্রশ্ন, গরিব লোকের পার্টি, একটা সাধারণ প্রশ্ন। ব্যানার্জির হাতে দুটো ঘড়ি দেখো, কোটির দাম দেখো, তার ভাইপো অভিষেক ব্যানার্জির সম্পত্তি দেখো, কোথায় গরিব লোকের পার্টি? প্রসঙ্গে আরেক বিষয় গরিব লোকের পার্টি, ওই প্রসঙ্গে আরেকদিন ডিবেট হবে। পার্টি নয় মমতা ব্যানার্জি আর ডাইলিউট করবেন না ভাই, বলছি ডাইলিউট করবেন না আপনি। ডাইলিউট আমি করছি না, তোমরা বলেন না প্রশ্নটা শুনুন না। প্রত্যেকটা এমএলএ সম্পত্তি দেখো, প্রত্যেকটা কাউন্সিলরের সম্পত্তি দেখো, একদম গরিব লোকের পার্টি বলবে না। আমি জানি না আমাদের শুনুন না, তোমাদের কথা বাংলা জনগণ শুনতে চায় না, তোমাদের কথা অভিষেক ব্যানার্জি কবে করেছে আমি জানি না। তুমি বলো আমাকে, যদি দুটো কথায় দম থাকে, অভিষেক ব্যানার্জি পার্টির জন্য কি করে গেছে ওরকম চেয়ারে পেয়ে? তুমি বলো, আমি আপনাকে বলে যাব তোমার দম আছে, তারপরে সেই হিসাব পারবে না বলতে, সেই হিসাব আরেকদিন হবে। তুমি বেশি দেখো অভিষেক ব্যানার্জিতে চলে গেল। আরে কোথায় যাও ভাই? আচ্ছা আমার প্রশ্নটা শুনুন, সবে তো লিনমনি প্লিজ, আমার প্রশ্নটা শুনুন, প্লিজ আমার প্রশ্নটা শুনুন। আপনাকে আমি একটু আগে শোনালাম, শুভেন্দু অধিকারী বলছে 1,25,00,000 লোকের নাম বাদ যাবে। আজকে যদি আপনি দেখেন এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে প্রায় কত নাম বাদ যাচ্ছে? 45 লক্ষের মতো নাম, একটা মোটামুটি যেগুলো যাচ্ছেই, যতক্ষণ না পুরো তালিকা আসছে আমরা বুঝতে পারছি না। আপনি প্রায় 58 প্লাস 45 বলছো, 58 প্লাস 45 বলছি। এই 58 দাঁড়ান না, 58 আর কাছাকাছি হয়ে গেল তো, হোক না কাছাকাছি। আমি ধরে নিচ্ছি আপনি 1,50,00,000 লোকের নাম বাদ দিলেন। আপনাকে আমি বলছি, আপনি 50 জন বাংলাদেশি আর 50 জন রোহিঙ্গার নামের তালিকা এখানে বসে 50 জনে দিতে হবে না, আপনি 5টা করে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি, আপনি 5টা করে নাম বলুন, উত্তর দেবেন বলছেন। উত্তরটা নিন, এক সেকেন্ড, হ্যাঁ বলুন, সংক্ষেপে সংক্ষেপে মনে হয় বাংলাদেশি নাম বলো না। আমি বলছি কার নাম, আমি বলছি সুতরাং আমি বলছি, শুনুন প্রথম নাম জয় গোস্বামী, দ্বিতীয় নাম অমর্ত্য সেন, তৃতীয় নাম সুভাষচন্দ্র বসুর পরিবারের লোক, আমাদের দেবজিৎ দাকে আর কত বলবো, দেবজিৎ দা আমাদের সবাই বাংলাদেশকে নিয়ে গেছে, এখানে সুভাষ বসুর পরিবার বাংলাদেশি, এখানে তোমরা, আমি তো বারবার বলছি সাহিত্য একাডেমি পাওয়া যায়, জয় গোস্বামী বাংলাদেশি, এসআইআর ইস্যুই নয়। তোমরা আজকে 15 বছর থাকার পর এসআইআর লাইন দিয়ে বেকার ভাতা, এই এসআইআর করে আপনারা তৃণমূলকে ক্ষমতা থেকে ফেলে দিচ্ছেন সাধারণ মানুষ। এক সেকেন্ড, আমি একটু এক সেকেন্ড এর পাশাপাশি এক সেকেন্ড, যদিও শ্রীকুমার দা অর্থাৎ আজকে বামেদের কোনো প্রতিনিধি তিনি জয়েন করতে পারলেন না একদম যান্ত্রিক কারণে, ইতিমধ্যে বাম শিবিরে প্রতিকূল কাঁটা, আর নির্দিষ্টভাবে বলতে গেলে সিপিআইএম শিবিরে প্রতিকূল কাঁটা প্রতিকূল রহমান, যার দল ছাড়া এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। জল্পনা চলছে জোর যে আগামীকালই তাকে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে দেখা যেতে পারে কিনা, এই জল্পনা জোরদার চলছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কি বলছেন মোহাম্মদ সেলিম, শোনাবো। এটা খুবই বেদনাদায়ক আমার কাছে। নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তার থেকে তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মী কে হারানোর প্রশ্ন উঠলেও
আমার কাছে সন্তান হারা হওয়ার শপথ। প্রতিকুর রহমান তার সঙ্গে সিপিআইএম এর বিচ্ছেদ হলে সেটা সন্তান হারা যে বেদনা তার সামিল, এমনটাই বলছেন মোহাম্মদ সেলিম। আমি সুদীপের কাছে আসবো। সুদীপ, তৃণমূল কংগ্রেসে যোগদানের যে জল্পনা চলছে, প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদানই কি এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যম্ভাবী? আমি বলছি দেখুন, মোহাম্মদ সেলিম কি বলেছেন সেটা নিয়ে মোহাম্মদ সেলিম জিজ্ঞেস করছিলেন তৃণমূলে জয়েন করছেন প্রতিকুর? সেটা যখন যদি জয়েন করে তারপরে না হয় কথা বলবো। এটা তো সবটাই রাজনীতি, তো সম্ভাবনার শিল্প। সেই সম্ভাবনার শিল্পে কে কিভাবে কখন শিল্পী হয়ে উঠবেন সেটা তো সময় বলবে। যখন জয়েন করবে তারপরে আমরা এই কথা বলতে পারি। কিন্তু একটা কথা তোমাদের বলতে দলে পারি, কি শিল্পীর অভাব পড়িয়াছে? না, বিষয়টা তা না। এটা এই প্রসঙ্গেই আসছি। বাম পন্থায় এমনভাবে মরচে পড়ে গেছে, বাম ফ্রন্টে এমনভাবে মরচে পড়ে গেছে যে তারা দেখছে যে এই স্ট্যাগন্যান্স এবং বিজেপির কাছে কার্যত মাথা বিক্রি করে দেওয়া সিপিএম, যারা ডেডিকেটেড সোলজার, যারা রাস্তায় তৃণমূল স্তরে কাজ করে, তারা এই দলটার সাথে আর থাকতে চাইছে না। এটা প্রতিকুরকে দিয়ে শুরু হলো, আপনি হয়তো শুরু হলো, আপনি দেখেন লিস্ট হয়তো আরো লম্বা হবে। আপনারা দেখবেন এই দলের অস্তিত্ব সংকট। আজকে যদি এই সাদা ধুতির পার্টি, পাকা চুলের পার্টি যদি এইভাবে চালিয়ে যেতে থাকে এবং এদের যা ঔদ্ধত্য, আমি কালকে একজন বাম নেতার কথা শুনছিলাম, তিনি বলছেন যে গব্বর সিং এর মতো পরিবেশ, ভয়ের পরিবেশ। তা একটা দল শূন্য হয়ে যাওয়ার পরে গব্বর সিং এর সেই অহংকার, সেই প্রতিকুরই বলছিলেন গব্বর সিং, প্রতিকুরই বলছিলেন গব্বর সিং। সেটা যদিও এটা তাদের পার্টির ইন্টারনাল ম্যাটার, যদি আমাদের দলে প্রতিকুর রহমান জয়েন করেন তারপরে আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি। কিন্তু এই দলটার যে আস্তে আস্তে বিলুপ্তির পথে, সেটা তার প্রমাণ। এটা তো সেই কবেই, এটা কালের নিয়ম, কালের নিয়মে এই ঔদ্ধত্য অহংকারের পরাজয়। আমি একটু অশোকদার কাছে আসি। অশোকদা, কিছুদিন আগেও আপনাদের জোট সঙ্গী ছিল এই সিপিআইএম, কিন্তু যে মুহূর্তে আমরা দেখলাম যে 294টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বার্তা আপনারা দিলেন, সেই সময় আমরা দেখলাম যে একদম নির্দিষ্টভাবে শুভঙ্কর সরকারকে টার্গেট করা শুরু হয়ে গেল। আর এখন প্রতিকুর রহমান, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিকুর রহমান তিনি আজকে, যদিও মোহাম্মদ সেলিমের আজকের বক্তব্যে অনেকটা সফটনেস রয়েছে, কিন্তু গত 1.5 দিন ধরে আমরা দেখেছি যে প্রতিকুর রহমানকে নিয়ে আক্রমণেও শান, যে আগে থেকে নাকি দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং চালিয়ে আসছিলেন ইত্যাদি ইত্যাদি। দেখুন, প্রতিকুর সিপিএমে থাকবেন না, সিপিএম ছেড়ে অন্য দলে যাবেন, এবং কোন প্রক্রিয়ায় প্রতিকুরের বিরুদ্ধে সিপিএম কি করবে, কখনো সন্তান সম বলবে না, কখনো তার সঙ্গে গব্বর সিং এর মতন আচরণ করবে, সে নিয়ে আমার বলার এখতিয়ারও নেই, আগ্রহ নেই। আমি শুধু একটা কথা বলতে চাইছি মৌপিয়া, একটু আপনার অনুমতি সময় নিয়ে। পঙ্কজ মাকাল, আবু আয়েস মন্ডল, আব্দুর রেজ্জাক মোল্লা, শওকাত মোল্লা, সাত্তার মোল্লা, এই পথ ধরে প্রতিকুর রহমান। আমার এতেও কিছু বলার নেই। আমার বলার কথাটা এইটা মৌপিয়া, এরাই যখন বড় বড় তত্ত্বকথা আওড়ায়, এরাই যখন রেজিমেন্টেশনের শিক্ষা দিতে আসে নিজের দলের লোকদের দিক, অন্য দলকে যখন দিতে আসে, অন্য দলের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে যখন অহেতুক মাথা গলিয়ে দেয়, হিল্লি দিল্লি প্রদেশ কেরল নিয়ে মাথা ঘামিয়ে সারাটা দিন নষ্ট করে ফেললো, সারাটা মাস নষ্ট করে ফেলে, তখন আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, আমার দলের নেতারাও বলেছিলেন যে নিজেদের ঘর সামলান, নিজেদের নিয়ে ভাবুন, নিজেদের নিয়ে চিন্তা ভাবনা করুন। অহেতুক অন্যের ডমিনে গিয়ে তাদের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন না করে, তাদের রেজিমেন্টেশন নিয়ে প্রশ্ন না করে, তাদের ইডিওলজির বুনিয়াদ নিয়ে প্রশ্ন না করে নিজের বুনিয়াদটা ঠিক করার চেষ্টা করুন। তাহলে না হলে এই পঙ্কজ মাকাল, আবু আয়েস, আব্দুল রাজ্জাক মোল্লা, শওকাত মোল্লা, সাত্তার মোল্লা, প্রতিকুর রহমান, এই তালিকা এখানে থেমে থাকবে না, আরও বেড়ে যেতে পারে অচিরে। আমি মণিকাঞ্চনদার কাছে আসি। মণিকাঞ্চনদা, আমি জাস্ট 5 বছর আগে এই সময়টা যদি ফিরে যাই, ইনফ্যাক্ট তারও একটু আগে, মানে 2020 এন্ড থেকে আমরা দেখছিলাম যে দল বদলের হিড়িক পড়ে গিয়েছিল, কিন্তু তখন যেদিকে ট্রাফিকটা যে মুখী ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পরপর কয়েকদিনের যদি ডেভেলপমেন্ট দেখি তাহলে সেটা ভিন্নমুখী। কালকে আমরা দেখেছি যে আপনাদের কার্সিয়াংয়ের এমএলএ বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রতিকুর রহমানকে নিয়ে তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা চলছে, কিন্তু এখনো এমন কোনো জল্পনা নেই যে প্রতিকুর বিজেপিতে যোগদান করবেন। কোথাও কি দেওয়াল লিখনটা ধরে নিয়েই, নির্বাচনের ফলাফলের দেওয়াল লিখনটা ধরে নিয়েই এবারের যে প্রবাহটা, সে প্রবাহটা ভিন্নমুখী? কি মনে হয় আপনার? তাহলে তো সেই হিসাবে ধরে নিয়ে গতবার বিজেপি প্রভাব দিকে সবাই ঘুরেছিল, বিজেপি হেরে গেছিল, এবার তৃণমূলের দিকে চলে যাচ্ছে, তৃণমূল হেরে যাবে, ব্যাপারটা তো এরকমই হয়ে গেল না। বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে যে আজকে সিপিএম যে জায়গায় ধরিয়েছে, আজকে একটা ছেলেকে আপনি পড়াশোনা করাচ্ছেন, ছেলেটা কি নিজে পড়তে চায়? আজকে বলুন তো, যে কোনো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলে
সেনাপতি যদি বারবার হারে তারপরেও যদি তাকে সেই পদে রেখে দেওয়া হয় তাহলে তো সেই দলের অবনতি হবেই। আমি বিমান বসুর ব্যক্তিগত চরিত্র বা ব্যক্তিগত কোয়ালিটি নিয়ে আমি কিচ্ছু বলছি না, কিন্তু একটা পার্টি কোথা থেকে কোথায় চলে এলো তারপরেও তাকে সেই পদে বহাল রেখেছে। আজকে রাহুল গান্ধী ইলেকশনের পর ইলেকশন হারছে, তারপরেও তার পদে বহাল রেখেছে, তারপরেই তার কাছে পাওয়ার, সে ঘুরিয়েও হোক আর সরাসরিও। তার ফলে কংগ্রেসের যে জায়গায়, আমি বিজেপির হয়েই বলছি, বিরোধী দল যদি শক্তিশালী না হয় গণতন্ত্রে উন্নতি অসুবিধা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বলুন সিপিএম এর কোথায় দাঁড়িয়ে আছে? আজকে রাহুল গান্ধীর কাছে কেন ক্ষমতা থাকবে? আরও লোক নেই কংগ্রেসে? তাদেরকে তুলে আনুক না, একটা নতুন দেশ গড়ি, নতুনভাবে তৈরি করি। একজনের কাছে, একটা পরিবারের কাছেই ক্ষমতা থাকবে, একজন বিমান বোস ভালো লোক, নো ডাউট, কিন্তু সে তো বারবার হারছে। আজকে এটা তো অ্যাপ্রিশিয়েট করেন, মনিকাঞ্চন দা কিন্তু কংগ্রেস মুক্ত ভারতের কথা বলছেন না, সশক্ত কংগ্রেসের কথা বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে মনিকাঞ্চন দাদেরও তো আবার কেউ কেউ এই ধরনের প্রশ্ন অফ দ্য রেকর্ড সব সময় বলেন যে এত ব্যর্থতার পরেও কেন শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হচ্ছে, শুভেন্দু অন্য দল থেকে এসছে, আমার দিলীপ ঘোষই ভালো ছিল। এগুলো তো মনিরা পুরনো বিজেপি এবং আমি অ্যাপ্রিশিয়েট করি মনিদা জবে থেকে বিজেপি করেছেন, শুভেন্দু ততদিন বিজেপি করেননি। রাহুল গান্ধী, শুভেন্দুদা আমার দলের সভাপতি নয় বা আমার দলে এরকম নেই। শ্রমিকদার পরে কে সভাপতি হবে ঠিক নেই, শুভেন্দুদার যে পোস্ট আছে একটাই পোস্ট আছে, এবং শুভেন্দুদা মাঠে লড়ছে বারবার করে। ছবি না যাচ্ছে না প্রোগ্রামে যান না, শ্রমিক ভট্টাচার্যের পাশে ওনার ছবি যদি ব্যানারে না লাগে তাহলে উনি যান না। যে কোনো পোস্টে, যে কোনো ব্যানারে আমাদের যেমন ন্যাশনাল প্রেসিডেন্টের ছবি থাকবে, স্টেট প্রেসিডেন্টের ছবি থাকবে, যেহেতু উনি লিডার অফ অপোজিশন তার জন্য ছবি থাকবে। আমি কার কাছে আদর্শ কথা শিখবো? আমি তো কংগ্রেসের কাছে শিখতে চাই না ভাই। তোমরা আগে রাহুল গান্ধীকে দেখো। মনিদা এক সেকেন্ড, অশোক দা এক সেকেন্ড, সুদীপ। না, আমি শুধু একটাই কথা বলবো, অন্য পার্টির বিষয় হলেও আজকে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সমীর পুততুন্ডু সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে, আমরা এটার নিন্দা করছি। যে লোকটা সারা জীবন বামফ্রন্টকে, বামপন্থাকে সার্ভ করে এলেন, আজকে মারা যাওয়ার পরেও তার সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে সেটা অত্যন্ত কুরুচিকর, সিপিএম এর নিম্ন রুচির পরিচয়। এবং আগামী দিন এই ঔদ্ধত্য, এই অহংকারের কারণেই আজকে ওদের প্রতিনিধি থাকলে ভালো হতো, কিন্তু আমরা জানি দেখো ওভারঅল সিপিএম খুব ক্রাইসিসে আছে কারণে, যদিও সিপিআইএম এর প্রতিনিধি আজকে ছিলেন না শোতে, কিন্তু আজকে শ্রীকুমার দা ছিলেন, সিপিআই এর ডেফিনেটলি ছিলেন, কিন্তু আমি সিপিআই এর ছিলেন, কিন্তু সিপিএম আজকে খুব ক্রাইসিসে আছে। সিপিএম এর হয়ে আর কেউ কথা বলতে চাইছে না, এটা একটা ঘটনা। আপনি দেখবেন আগামী 5-6 দিন এটা চলবে। যাই হোক, তো আমরা এটার খুব নিন্দা জানাচ্ছি। সিনিয়র পলিটিশিয়ান এবং সারা জীবন লেফটিস্ট মানসিকতা থেকে লেফটিজমকে সার্ভ করে গেছেন, আজকে মোহাম্মদ সেলিমদের যে উদ্ধত্ত, যাই হোক এমনি শেষ হয়ে গেছে, পড়ে যাওয়া যে একদম মানে মরা ইঁদুরকে নিয়ে ঘাটাঘাটি করে আর কি হবে। আমাদের সময় একদম শেষ, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।